সুপ্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে কিছু বিশেষ বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো, খুব সংক্ষেপে কথা বলবো, বেশি কথা নয়। বন্ধুরা, আপনারা জানেন, বড় দুর্ভাগা আমরা এই জাতি। গণতন্ত্রের জন্য এত রক্ত রক্ত ঝরেছে দেশে মানুষের, স্বাধীনতার জন্য এত বিপুল সংখ্যক মানুষ যেখানে জীবন দিয়েছে, রক্তস্রোত বয়েছে। সেই দেশ, স্বাধীনতার যে স্বাদ, সেই স্বাদ তারা ভোগ করতে পারেনি। গণতন্ত্রের যে স্বাদ, সেই স্বাদ তারা ভোগ ভোগ করতে পারছে না। মাঝে মাঝে এমন শাসক গোষ্ঠী ক্ষমতায় আসে, তারা মানুষের না ভালো দিক, মানুষের উৎকর্ষর দিক, দেশের অগ্রগতির দিক বিবেচনা না করে শুধু নিজেদের কি করে অগ্রগতি হবে, নিজেদের গোষ্ঠী স্বার্থ রক্ষা করার জন্য যা যা করা দরকার, বর্তমান আওয়ামী শাসক গোষ্ঠী তাই করছে। সবকিছু তাদের হাতের মুঠোর মধ্যে নিয়ে যখন যায় কর্তারা, উচ্চ পর্যায়ের ব্যক্তিরা, দুর্ভাগ্য। শুধু আমাকেই মনে করে এদেশের মানুষ, এখানে যারা, তারা এদেশ না, তাদের কাছে অবলীলায় শুধুমাত্র রাষ্ট্রশক্তির জোরে পুলিশ উচ্চ পর্যায়ের কর্মকর্তারা নানা ধরনের অভিযোগ দিয়ে, মিথ্যা কলঙ্ক দিয়ে প্রতিনিয়ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা অপপ্রচারের ধারাবর্ষণ করেই যাচ্ছে, অনর্গল মিথ্যা কথা বলে যাচ্ছেন, সেখানে কেউ বাদ নেই। একজন উচ্চ পর্যায়ের কর্মকর্তা, গোয়েন্দা প্রধান, যেভাবে বক্তব্য রাখছেন, সেটা মনে হচ্ছে যে সে বোধহয় কোনো এলাকার আওয়ামী গডফাদার, বা কোনো এলাকার আওয়ামী লীগের অথবা যুবলীগের একজন ভয়াবহ নেতা। কথায় কথায় যারা বিএনপি এবং বিরোধী দলের বাড়িঘরে আক্রমণ করে, কর্মসূচিতে আক্রমণ করে, ঠিক সেই ভূমিকায় রাখছেন আইন শৃঙ্খলা বাহিনী। এরা কিসের আইন শৃঙ্খলা বাহিনী? এরা হচ্ছে এমন একটি আইন প্রয়োগকারী সংস্থা যারা বল প্রয়োগ করে। এদেরকে আইন প্রয়োগকারী না বলে এদেরকে বল প্রয়োগকারী, বিরোধী দলের উপর বল প্রয়োগকারী সংস্থা হিসেবেই বলা দরকার। উক্ত পুলিশ প্রধান, গোয়েন্দা বিভাগের প্রধান, একের পর এক নেতাকর্মীদের ধরছেন, তাদেরকে আটক করে প্রেস ব্রিফিং করে মিথ্যা কথা বলছেন ঢালাওভাবে। ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সোহেল, অত্যন্ত শোভন সজ্জন একটি ছেলে, তাকে গ্রেপ্তার করে নাশকতার মামলা দিয়ে তাদের মুখ থেকে বলাচ্ছে। আরে ভাই, উৎপীড়ন করে, নির্মম ভাবে প্রহার করে, হাতের আঙ্গুল তুলে নিয়ে যদি বলা হয় যে তুমি অমুকের নাম বলো, তমুকের নাম বলো, নিজের জীবন বাঁচাতে উৎপীড়ন সহ্য করতে গিয়ে তারা বলে না, এর আগেও তো আমরা দেখেছি আরো অনেককে এভাবে করতে, পরে আবার ম্যাজিস্ট্রেটের কাছে সেটা উল্টে যায়। আজকে এটা করা হচ্ছে শুধুমাত্র একজন ব্যক্তির অবৈধভাবে ক্ষমতায় থাকাকে নিশ্চিত করার জন্য। বাংলাদেশের গণতন্ত্র এখন আন্ডার ওয়াচ। বাংলাদেশের সমগ্র গণতন্ত্র এখন পুলিশের নজরদারির মধ্যে বন্দী হয়ে আছে। শৈল উপর নিপীড়ন নির্যাতন করেছে। মেহেদী হাসান পলাশ জাতীয়তাবাদী কৃষক দলের একজন যুগ্ম সাধারণ সম্পাদক, খুবই একজন ভদ্রলোক মানুষ, ব্যবসা করে কোন রকম জীবন ধারণ করে, তাকে বাসা থেকে ধরেছে। তো আপনি যখন বাসা থেকে ধরলেন, তো কি নাশকতার কি জিনিস রেখেছিলেন সেই সময় তার বাসা থেকে ছবি তুললেন না? আর সেটা বললে আবার পরবর্তীতে আবার কাউকে ধরতে গিয়ে হয়তো ওই মানে নাশকতার জিনিস নিয়ে গিয়ে তার হাতে ধরিয়ে দিয়ে বলবেন যে তার বাসা থেকে এটা পাওয়া গেছে। কেউ করতে পারেন।
কিন্তু এই কাজগুলো যেটা করা হচ্ছে, আপনারা কিন্তু কেউ বেলুচিস্তান থেকে আসেননি, এটা মনে রাখবেন, বা রাজস্থান থেকে আসেন। এই দেশের মানুষ, আমরাও এই দেশের মানুষ, এই দেশের আলো বাতাস, এদেশের মাটির পানিতে সিক্ত হয়ে আমরাও কিন্তু বড় হয়েছি। আপনার নজরুল ইসলাম খান, তিনি একজন কূটনীতিক ছিলেন, বাদ দিলাম। তিনি একজন প্রখ্যাত শ্রমিক নেতা, সেটাও বাদ দিলাম। তিনি তো একজন বরেণ্য মুক্তিযোদ্ধা। প্রথম 19 মার্চ 1971 সালে যারা প্রথম যুদ্ধ করেছে সেনাবাহিনীর সাথে, পাকিস্তান হানাদার বাহিনীর সাথে, 25 মার্চের আগেই যারা যুদ্ধ করেছে, তার মধ্যে নজরুল ইসলাম খান একজন। তাকে নিয়ে যেভাবে অশোভনভাবে তাকে, তার নাম আমাদেরটা বাদই দিলাম, উচ্চারণ করা হয়েছে। শেখ হাসিনা, আপনি কি করতে চাচ্ছেন? আপনি একাই বাংলাদেশে থাকবেন? আপনি একাই বাংলাদেশের জমিদার হবেন? তো বলে দেন আপনি আগে ভাগেই। আমরা আপনার প্রজার হয়ে থাকবো কি থাকবো না সেটা পরের ব্যাপার, কিন্তু আপনি যে জমিদার হয়ে থাকবেন, আর আপনি যে একের পর এক লাঠিয়াল বাহিনী তৈরি করে গোটা জনসাধারণের উপর আপনি লেলিয়ে দিয়ে, তাদের বিরুদ্ধে মিথ্যা প্রচার দিয়ে তাদেরকে নিশ্চিহ্ন করার যে কর্মসূচি আপনি চালাচ্ছেন রাষ্ট্র শক্তিকে হাতের কবজায় নিয়ে, এটার কিন্তু হিসেব দিতে হবে, কোনো না কোনো ভাবে হিসাব দিতেই হয়। ফ্যাসিস্টদের, নাৎসিদের পতন তো পৃথিবীর দেশে দেশে দেখেছি, এবং সাম্প্রতিককালেও আমরা দেখেছি কি বিভীষিকাময় তাদের পতন হয়েছে। তো তারাও কিন্তু এইভাবে গ্যাস দিয়ে শিশুদেরকে মেরে ফেলেছে। আমরা ইরাকে যেটা শুনেছি, যেটা দেখেছি, অন্যান্য জায়গায় ঠিক একই কাজ। ফ্যাসিস্টরা অপোজিশনকে, তাদের বিরোধী পক্ষকে নিশ্চিহ্ন করার জন্য গায়েব করে দেওয়া, হত্যা করা, নানাভাবে নানা উৎপীড়নের মধ্যে গ্যাস দিয়ে মেরেছেন। হিটলার গ্যাস চেম্বারের মধ্যে তার বিরুদ্ধ পক্ষ এবং ইহুদিদেরকে ঢুকিয়ে, যেখানে কোনো ভেন্টিলেশন ছিল। আপনার তো গেস্টাপো বাহিনী, বাংলাদেশের যে গেস্টাপো বাহিনী যাদেরকে আপনি বানিয়েছেন, তারা একই কাজ করছেন, একই ধরনের নিপীড়ন, নির্যাতন, সবকিছু আপনাদের ওয়াচডগের মধ্যে ওয়াচ করছেন। আর ওরই মধ্যে বিএনপির লোকরা গিয়ে নাশকতা করবে। নাশকতার সমস্ত ইনস্ট্রুমেন্ট, নাশকতার সমস্ত উদাহরণ, নাশকতার ইতিমধ্যে যত প্রমাণ হাতে নাতে আপনাদের পুলিশ বাহিনীর লোকরাই ধরেছে। যেই দেখেছে সে যুবলীগ, ছাত্রলীগ অথবা আওয়ামী লীগের কেউ, তখন তাদেরকে ছেড়ে দিয়ে মামলা সাজানো হয়েছে বিএনপির নেতাদের নামে, অঙ্গ সংগঠনের নেতাদের। এটা তো আমরা 12, 13, 14, 15 সালের আন্দোলনগুলো তাই দেখেছি। এখনো সেটাই চলছে, এখনো সেই অবস্থায় পড়ে আছে। বগুড়ার 2 জন তুলে নেওয়া হচ্ছে, তারা কোথায়? বগুড়াতে যাকে নমিনেশন দেওয়া হয়েছে, ডেকে নিয়ে আসে, আগে বিএনপির এমপি ছিল, যে মানে ক্যান্ডিডেট বেশি দেখানোর জন্য ডাক্তার জিয়াকে ধরে নিয়ে আসা হয়েছে। সেই সময় একটা গোলমালে সে তাদেরকে শাস্তি দেবে, তাদেরকে ধরিয়ে দেবে বলেছিল। সেই কারণেই আজকে ওই 2 জন ছেলে গায়েব। কি নাম যেন? এই 2টি ছেলেকে গায়েব করে রাখা হয়েছে শুধুমাত্র জিয়াউল হক জিয়া তাকে প্রোটেকশন দেওয়ার জন্য, সে যাতে নির্বাচনে দাঁড়িয়ে থাকে। তো এগুলো পড়তে কোনো মহা, এগুলো বুঝতে, এগুলো উপলব্ধি করতে, এগুলো কারা করছে, এটার জন্য কিন্তু খুব একটা বড় শিক্ষিত হতে হয় না, পিএইচডি ডিগ্রি লাভ করতে হয় না। এটা সাধারণ যে কমন সেন্স, সেই কমন সেন্সে বোঝা যায় সমস্ত গুম, সমস্ত তুলে নিয়ে যাওয়ার পিছনে রাষ্ট্রশক্তি এখানে কাজ করছে। সমস্ত কিছু হচ্ছে সরকারের ইশারায়। যে 2 জনের কথা বলছিলাম, একজনের নাম হচ্ছে বগুড়ার কাহালু উপজেলার বিএনপির নিখোঁজ সহদপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, এবং উপজেলার বীর কেদার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের বিষয়ে পুলিশের মহাপরিদর্শককে আইজিপি প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন। এই 2 জনকে তুলে নিয়ে যাওয়া হয়েছে।
এই দুই নেতার সন্ধান এখনো দিচ্ছে না, কিন্তু এটা আমরা জানি যে তাদের কাছেই আছে, এটা আইন শৃঙ্খলা বাহিনীর কাছেই আছে। তার পরিবার বিশ্বাস করে, এলাকাবাসী বিশ্বাস করে, সবাই বিশ্বাস করে, কিন্তু তাদেরকে জমা দেওয়া হচ্ছে না। এই দুঃখের কথা, এই লোমহর্ষক উদ্বিগ্নতার কথা কাকে জানাবো? সাংবাদিক ভাই বোনেরা, আপনাদের ছাড়া আর কার কাছে আমরা এই বিষয়গুলো তুলে ধরতে পারি? গোয়েন্দা প্রধান সাহেব আরো বলেছেন, সংবিধান রক্ষার্থে নির্বাচনে যারা বাধা দেবে তাদের বিরুদ্ধে তারা একরকম, তার ভাষার মানে মূল অর্থ যদি বুঝে, একবার ক্রুসেড ঘোষণা করেছেন, জিহাদ ঘোষণা করেছেন। তো আপনি কাদেরকে এটা বুঝাচ্ছেন? আপনারা একাই লেখাপড়া করেছেন, সংবিধান আমরা বুঝি না? ওটাকে হিব্রু ভাষায় লেখা আছে? ওটা তো আছে বাংলা আর ইংরেজিতে। স্বাধীনতার পর থেকে শুধুমাত্র দলের স্বার্থে, শুধুমাত্র ফ্যাসিবাদ কায়েম করতে গিয়ে স্বাধীনতার পর থেকে একের পর এক সংবিধান লঙ্ঘন করে গেছে এই আওয়ামী লীগ। আপনারা এটা জানেন সাংবাদিক ভাই বোনেরা, 25শে জানুয়ারি হয়েছিল বাকশাল 1975 সালে। সেই বাকশালের ওই আইনের মধ্যে বলা হলো যে এখন থেকে রাষ্ট্রপতি হবেন মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব। তিনি হয়ে গেলেন, শপথ করালেন কে? সংসদ ভবনের স্পিকার। সংসদ ভবনে স্পিকার শপথ করালেন। অথচ 72-এর সংবিধানে আছে যে রাষ্ট্রপতিকে শপথ করাবেন হচ্ছেন প্রধান বিচারপতি। তো আমি পুলিশ কর্মকর্তাদেরকে বলবো, এগুলো একটু আপনারা দেখবেন, যে আপনারা তো নিশ্চয়ই কম্পিটিটিভ পরীক্ষায় ভালো করেছেন বলেই হয়েছেন, ক্যাডার সার্ভিসে চান্স পেয়েছেন। তো আপনাদের তো অজানা কথা নয়, কিন্তু শুধুমাত্র পলিটিক্যাল কনভিকশন এবং সরকারের কথা শুনতে গিয়ে আজকে যা ইচ্ছা আপনারা তাই করছেন। যখন যা মানে সরকারের ইচ্ছা পূরণে নিপীড়ন নির্যাতনের সর্বোচ্চ জায়গায় আসছেন। এটা তো মানে বাকশালের কথা বলছি, এরপর থেকে কোনটা না। যে সংসদ ভেঙে যাওয়ার কথা, প্রথম সংসদ, সেই সংসদ 78 সালে ভেঙে যাওয়ার কথা, ওই সংশোধনীর মধ্যে বলে দিলেন যে শেখ মুজিবুর রহমান সাহেব রাষ্ট্রপতি উনি হয়েছেন, এবং এই সংসদ কোনো নির্বাচন ছাড়াই, এই সংসদ 80 সালের অমুক মাসে এই সংসদের মেয়াদ থাকবে। তো এই সংবিধান সংশোধন করে সংবিধানের যে মূল স্পিরিট, যে মূল গণতন্ত্র, এটার সাথে কোনটার সাথে এর মিল আছে? এটা কি যে মূল যে সংবিধান তার সাথে, তার স্পিরিটের সাথে এটা ব্যত্যয় হয়নি? এটা তো ব্যত্যয় হয়েছে। তো কই এগুলো আপনারা তো কখনো বলেননি যে আওয়ামী লীগ এইভাবে একের পর এক সংবিধান এবং সংবিধানের মূল স্পিরিটকে, মূল সারবত্তাকে তারা অগ্রাহ্য করেছে। এই যে মঈনুদ্দিন ফখরুদ্দিন এর অধীনে যে নির্বাচন, এতই যদি সংবিধান প্রীতি আপনাদের মধ্যে থাকতো, আপনার সরকারের মধ্যে থাকতো, তাহলে বলতো যে এটা তো অবৈধ সরকার, কি বলে যে ফখরুদ্দিনের যে সরকার। কারণ ওখানে শ্যাল শব্দটা ছিল, আমি মনে করে দিই, শ্যাল মানে বাধ্যতামূলক, 3 মাসের মধ্যেই করতে হবে। সেটাকে অতিক্রম করে গিয়ে প্রায় 2 বছর থাকলেন ফখরুদ্দিনের তত্ত্বাবধায়ক সরকার। তার অধীনে নির্বাচন করেছেন একটা মাস্টার প্ল্যানের নির্বাচন, যেটা পরবর্তী পর্যায়ে আমরা বিভিন্ন গ্রন্থ, বই এবং তথ্য থেকে আমরা পেয়েছি। সেইটায় ওই মাস্টার প্ল্যানের নির্বাচনে তিনি আজও পর্যন্ত ক্ষমতায় অবৈধভাবে জোর করে এবং অপোজিশনের কণ্ঠকে স্তব্ধ করে দিয়ে, অপোজিশনের সমস্ত যে জনগণের যে শক্তি, সেই শক্তিকে সমাহিত করে শুধুমাত্র তিনি সাজিয়ে নিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীকে দমন করার জন্য, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং আরো লীগের সাথে একযোগে। সেই জন্য তাদের ভাষা এক, তাদের উচ্চারণ এক, তাদের নিপীড়ন এক, তাদের নির্যাতন এক বিরোধী দলের উপরে। এতে শক্তি কেন আপনাদের এত? যে অবৈধভাবে ক্ষমতায় আছে প্রধানমন্ত্রী, এবং তার পিছনের শক্তি হচ্ছে পার্শ্ববর্তী দেশ। তারা তাদের এই অন্যায়, অবিচার, অত্যাচার, জনগণের উপরে নিপীড়ন নির্যাতন সত্ত্বেও তারা নিজেরা একটা গণতান্ত্রিক দেশ হওয়ার পরেও শেখ হাসিনাকে
সমর্থন দিচ্ছেন। কারণ বেশ বড় বড় দেশগুলো, অন্যান্য ছোট দেশের গণতন্ত্র থাকুক, সেখানকার মানুষ নাগরিক স্বাধীনতা ভোগ করুক, সেখানকার মানুষ গণতন্ত্রের যে স্বীকৃত মত প্রকাশের স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা থাকুক বা না থাকুক, এগুলো তাদের কোনো যায় আসে না। তাদের যায় আসে একটাই, যে আমার লোক আছে। তারা চেষ্টা করেছে এইভাবে আশেপাশের বহু দেশগুলোতে, মালদ্বীপ থেকে কিন্তু বিতাড়িত হয়ে এসছে। এখন তাদের আছে বাংলাদেশের প্রধানমন্ত্রী, একটা শিখণ্ডী। এই শিখণ্ডীকে তারা রক্ষা করার জন্য সব ধরনের সমর্থন দিচ্ছে, আর সরকার এইভাবে সাজিয়ে নিয়ে এই কাজগুলো করছে। তো বন্ধুরা, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। এরা জন্মের পর থেকেই আওয়ামী লীগ তারা বাকশাল করবে, এই বাকশাল করার প্রবণতা নিয়েই তারা কাজ করে এসছে। মাঝখানে একবার ব্যর্থ হলেও এখন তারা পুরোদমে একদলীয় শাসন, এক ব্যক্তির শাসন, রাজার শাসন, জমিদারি শাসন প্রতিষ্ঠিত করতে চায়। এর বিরুদ্ধেই আজকে গণতন্ত্রকামী মানুষের চলমান আন্দোলন। এই আন্দোলন জনগণের স্বাধীনতা জনগণকে ফিরিয়ে দেওয়া, জনগণের মালিকানা জনগণকে ফিরিয়ে দেওয়া, জনগণের কর্তৃত্ব জনগণকে ফিরিয়ে দেওয়া। জনগণকে কর্তৃত্ব সেটাই হয়, জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করে সেই সরকারই দেশ পরিচালনা করার সুযোগ পায়। সেই সরকারি জনগণের প্রতিনিধি হিসাবে তারা কার্যক্রম পরিচালনা করে। সেইটা বন্ধ করে দিয়েছেন শেখ হাসিনা। সেইটা ফেরত আনার জন্যই আমাদের এই সংগ্রাম। সেই জন্য এটা একবারে নিশ্চিত, এটা একেবারে স্বতঃসিদ্ধ প্রমাণিত হয়ে গেছে, শেখ হাসিনার অধীনে কখনোই ন্যূনতম 0.01% অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। এই কারণেই তাকে বিদায় নিয়ে একটা নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার আমাদের আন্দোলন, এবং এই আন্দোলন ত্বরান্বিত বেগবান হচ্ছে। এই আন্দোলনের একটি পর্যায়ে এসে এখন নির্বাচন বর্জন, যে অবৈধ নির্বাচন করে আবারও 14 এবং 18-র মতো এক অভিনব নির্বাচন করে ক্ষমতায় থাকার যে পরিকল্পনা করেছে, সেই পরিকল্পনা আর বাস্তবায়ন হবে না। এর জন্য আজকে সারা বাংলাদেশে পাড়ায় মহল্লায়, গ্রামে গঞ্জে, শহরে বন্দরে মানুষ ঐক্যবদ্ধ। কেউ কোনো মানুষ যাবে না ভোট কেন্দ্রে। আর ভোট কেন্দ্রে না যাওয়ার অধিকার মানুষের আছে। আমি সেই সমস্ত কর্মকর্তাদের বলি, জোর করে নির্বাচন করতে পারেন, তাতে আপনারা আহ্লাদিত হতে পারে, আনন্দিত হতে পারে, যদি নিজের বিবেক না থাকে। কিন্তু ভোট দিতে যাওয়া আর না যাওয়ার অধিকার জনগণের আছে। আর যদি জবরদস্তি করেন, তাহলে সেই সমস্ত একদলীয় দেশে আমরা যেটা শুনে থাকি, যে তারা নজরদারির মধ্যে থাকেন, কোন বাড়ি থেকে কে গেল না তাকে তারা অদৃশ্য করে দেয়। এটা সোভিয়েত ইউনিয়নে হয়েছে, এটা আরো অন্যান্য দেশে, আর মানে জার্মান আর ইটালিতে তো হয়েছেই, পরবর্তী পর্যায়ে মধ্যপ্রাচ্যের কিছু দেশে এবং আফ্রিকারও অনেক দেশে এটা এই এই যে নজরদারি করা। এমনকি শাসকের যদি আত্মীয় স্বজন মারা যায়, তাতে যদি জনগণের কেউ যদি কান্নাকাটি না করেন, সেটা যদি ইনফরমেশন পাওয়া যায়, সরকার যদি জানে, তাহলে তাকেও তুলে নিয়ে যাওয়া হয়। মনে করা হয় যে তার নিজের যে আত্মীয় মারা গেছেন শাসকের, এর জন্য সে দুঃখিত হয়নি, মনে মনে আনন্দিত হয়েছে। এই 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 খবরগুলো, এই ঘটনাগুলো কিন্তু এখন আসছে। এর উপরে অনেক গ্রন্থ রচিত হচ্ছে, যেটা তারা ক্ষমতাসীন থাকা অবস্থায় আমরা জানতাম না, কিন্তু এখন অনেক ঘটনা আমরা বিভিন্ন বই পুস্তক পাই। কিভাবে শাসকের স্ত্রী মারা যাওয়ার পর একটি অ্যাপার্টমেন্টের একজন ভদ্রলোক, তিনি কান্নাকাটি করেননি, পাশের বাসা থেকে ইনফরমেশন দেওয়া যে কান্নাকাটি করেনি, এ বোধহয় আনন্দিত হয়েছে বলে মনে হয়, তখন তাকে ধরে নিয়ে গেছে। এখন আমরা সেটারই পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশে হুমকি দেওয়া হচ্ছে, তাদের ন্যাশনাল আইডেন্টিটি কার্ড নিয়ে নেবে, যারা হতদরিদ্র মানুষ, যারা বিভিন্ন ভাতায় দিন যাপন করেন, তাদের কার্ড কেড়ে নেওয়া হবে এবং তাদেরকে দেখে নেবে বলেন মাইকিং করে প্রার্থীরা জানাচ্ছেন। এ বড়ই দুর্ভাগ্য এই জাতির, আমি প্রথমেই যেটা বলেছি। তবে দিন দুঃখিনী যে আমার দেশ, এই দিন দুঃখিনী দেশ কিন্তু জেগে উঠে সমৃদ্ধশালী হয়। বাংলার
সেই ইতিহাস আমরা দেখেছি। বাংলাদেশের মানুষ আবারও জাগ্রত, আবারও প্রতিরোধ প্রতিশোধে তাদের মুষ্টিবদ্ধ হাত উচ্চকিত। তারা কখনোই এই অবিচার, এই ভয়ঙ্কর মনুষ্যত্বহীন নির্দয়তার প্রতিশোধ তারা নেবেই। ধন্যবাদ বন্ধুরা। আমি আপনাদেরকে এছাড়াও আরো দু একটি বিষয় সহ আজকে একটি কর্মসূচি আছে, সেটিও আমি আপনাদেরকে বলবো। বন্ধুরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল, হাজী মোহাম্মদ মহসিন আলের সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রদলের ক্রীড়া বিষয়ক সম্পাদক ওমর ফারুক মামুনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এবং আমি এই বিষয়ে আমার বক্তব্যের মধ্যেই বলেছি যে তাদেরকে নিয়ে কিভাবে অবান্তর, অসত্য, বানোয়াট, কলঙ্ক লেপনকারী কথা তারা বলছেন এবং তাদের সাথে লিঙ্ক আপ করছেন। এটা মনে হয় একেবারে কিভাবে বলতে হবে একেবারে ব্রিফ করা, যে কাদের কাদের সাথে তারা যোগাযোগ করে করে একবার ব্রিফ করে বলা হচ্ছে। আমি এই সোহেলকে ব্যক্তিগতভাবে চাই, অত্যন্ত একটা পরিশীলিত সজ্জন একটি ছেলে, তাকে নাশকতা মামলা দিয়ে তাকে হোতা বানানো হচ্ছে। বন্ধুরা, মাগুরা সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ কুতুবুদ্দিন, জেলা ছাত্র দলের সহসভাপতি মোহাম্মদ মাহবুব আলম মানু ও শ্রীপুর সরকারি কলেজ ছাত্র দলের সভাপতি ইমরান উদ্দিন সহ কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করে শ্রীপুর থানা পুলিশ। ফরিদপুর জেলা যুবদলের সহসভাপতি আব্দুল আলিম মানিক সহ বেশ কয়েকজন নেতাকর্মীকে লিফলেট বিতরণকালে গ্রেপ্তার করে পুলিশ। জাতীয়তাবাদী ছাত্রদল রাজবাড়ী জেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাসেল শেখ, সরকারি তিতুমির কলেজ ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রিমু হোসেন, সাবেক সহ সম্পাদক ফরহাদ হোসেন শাকির, সাবেক সম্পাদক আব্দুল গাফফার, নাটোর জেলাধীন বড়াইগ্রাম উপজেলা 4 নম্বর ইউনিয়ন ছাত্র দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসেম আলী রনি সহ বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়াও কদমরশি কলেজ ছাত্র দলের সাধারণ সম্পাদক রিফাত ও তুলারাম কলেজ ছাত্র দলের যুগ্ম সম্পাদক রাফাতুল্লাহ তুহিনকে আওয়ামী সন্ত্রাসীরা তুলে নিয়ে গিয়ে ব্যাপক মারধর করে পরবর্তীতে রক্তাক্ত অবস্থায় পুলিশের কাছে হস্তান্তর করে। রংপুর জেলাধীন গঙ্গাচড়া উপজেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম রবিকে লিফলেট বিতরণকারী গ্রেপ্তার করে। খাগড়াছড়ি জেলাধীন মাটিরাঙ্গা উপজেলা 1 নম্বর ইউনিয়ন বিএনপি সভাপতি প্রবীণ বরণ ত্রিপুরা, সাধারণ সম্পাদক তপ্ত ত্রিপুরা, ইউনিয়ন যুবদলের সদস্য মোহাম্মদ মোতালেব, যুবদল সদস্য অনিল কুমার ত্রিপুরা, তাইনগং ইউনিয়ন বিএনপির সভাপতি রফিক ইসলাম মেম্বার, সাধারণ সম্পাদক আমির হোসেন, সহসভাপতি ইদ্রিস মিয়া মেম্বার এবং আবু মিয়া করমালি মেম্বার, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হানিফ পাটোয়ারি, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান ও ইকবাল হোসেন সহ বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। হামলা মামলা গ্রেপ্তার। জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর হোসেন মামুনকে উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি মিথ্যা ও বানোয়াট মামলায় আসামি করে গতকাল গভীর রাতে মামুনের নোয়াখালী জেলার চাটখিল পৌরসভার 9 নম্বর ওয়ার্ডস্থ বাড়ির তল্লাশির নামে বাসার আসবাবপত্র ভাঙচুর ও পরিবারের সদস্যদের সাথে দুর্ব্যবহার করে চাটখিল থানা পুলিশ। এছাড়া উপজেলা যুবদলের সদস্য সচিব বেলাত ইসলাম ও যুবদল নেতা ভিপি ফারুক, মনিরুজ্জামান বাবু, জাকির হোসেন, রিগান ভূঁইয়া, শাহপরান এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিব সহ বেশ কয়েকজন নেতাকর্মীকে বাড়িতে বাড়িতে গভীর রাতে তল্লাশি চালায় পুলিশ। বন্ধুরা, এছাড়াও আমাদের যে গ্রেপ্তার আছে, মানে 24 ঘন্টার মধ্যে, তারপরে তফসিল ঘোষণার পর থেকে 28 অক্টোবরের পর থেকে এবং 28 29 জুলাইয়ের পর থেকে মোট কতজন সাজা আছে সেগুলো আছে, সবগুলি আপনারা পেয়ে যাবেন কিছুক্ষণের মধ্যেই। এটা সব লিখিত আকারে আছে এবং এটা কথিত বলে গণ্য হলো। বন্ধুরা আমার, আজকে আপনারা জানেন যে 3 দিনের গণসংযোগ এবং লিফলেট বিতরণ কর্মসূচি আজকে শেষ দিন। সকাল থেকেই আমাদের নেতাকর্মীরা ঢাকার বিভিন্ন পথে, বাজারে, বিভিন্ন স্ট্যান্ডে, রিক্সা স্ট্যান্ড বা সিএনজি স্ট্যান্ড বা বাস স্ট্যান্ডে তারা লিফলেট বিতরণ করেছেন, গণমানুষের মধ্যে তারা বিতরণ করেছেন, বাসায় বাসায় গিয়ে বিতরণ করেছেন। এই কর্মসূচি এখনো চলছে, অব্যাহত আছে। এই কর্মসূচি চলতে গিয়ে অনেকে গ্রেপ্তার হয়েছেন, নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছেন। এরপরও তারা ক্রমাগতভাবে অব্যাহত চালিয়ে গেছেন দলের পক্ষ থেকে এই কর্মসূচি। বন্ধুরা আমার, আমাদের এই কর্মসূচি আজকেই শেষ। এই কর্মসূচি আরো সম্প্রসারিত করা হয়েছে, বর্ধিত করা হয়েছে। আগামীকাল শুক্রবার এবং শনিবার
আগামীকাল শুক্রবার এবং পরশুদিন শনিবার, এই 2 দিনও গণসংযোগ এবং লিফলেট বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে। আমি আবারও বলছি, আগামীকাল শুক্রবার 29শে ডিসেম্বর এবং আগামী পরশু শনিবার 30শে ডিসেম্বর এই গণসংযোগ এবং লিফলেট বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে। আজকের এই 3 দিনের কর্মসূচি আজকে শেষ হওয়ার পর এটি বর্ধিত হয়ে আগামীকাল এবং আগামী পরশুদিনও এই কর্মসূচি চলবে। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এই কর্মসূচি আজ পর্যন্ত যেটি সফল হয়েছে তা সার্থক করার জন্য দেশবাসীকে এবং বিএনপি সহ সমমনা দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে আন্তরিক শুভেচ্ছা, কৃতজ্ঞতা এবং সালাম দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আপনাদের সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ।